আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা গণিত বিষয়ে সে সম্পর্কে। অর্থাৎ তোমাদের আগামী সপ্তাহে অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে গণিত বিষয়ে। আর তোমরা জেনে খুশি হবা যে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের যত অঙ্ক আছে অর্থাৎ সাধারণ গণিত বিষয়ে সমস্ত অঙ্কই আমি আজকে সমাধান করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অতি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের মোবাইল ফোনে সবার আগে পৌঁছে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখবে আমি কিভাবে অতি সহজ টেকনিকে অঙ্কগুলি সমাধান করি। তো অঙ্কগুলি সমাধান করার আগে চলো যাই আমাদের এই ভিডিওটার ইন্ট্রোটা দেখে আসি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইন্ট্রোটা দেখার শেষে এখন চলো আমরা অঙ্কগুলি করে আসি। তো আমাদের সাধারণ গণিতের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা, সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টা এবং সৃজনশীল প্রশ্ন আছে 3টা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমরা প্রথমে গণিতের সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করে আসি। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল 0.6 পৌনঃপুনিক। আমাদের প্রথম প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা, 0.6 পৌনঃপুনিক 0.9 পৌনঃপুনিক সমান কত? তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করি। এটা লিখব 0.6 - 0 বাই পৌনঃপুনিকের মান 9। দশমিকের পরে কোনো দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, এই জন্য কোনো শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। গুণন 0.9 অর্থাৎ পূর্ণ সংখ্যা লিখব 0.9 মাইনাস যার উপর পৌনঃপুনিক নাই সেটা মাইনাস বাই, এখন পৌনঃপুনিকের মান হচ্ছে 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, এর জন্য আমাদের এখানে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই। এখন কি লিখব 6/9 গুণন 9/9। এখন দেখো 9 আর 9 কেটে যাচ্ছে, আমরা 3 দুগুণী 6, 3 তিরিখে 9 অর্থাৎ 2/3। এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর প্রশ্নে চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কিভাবে 2 নম্বর প্রশ্নের সমাধান করি। আমরা এখানে 2 নম্বর প্রশ্ন বলেছে 32 সমস্ত 21/37 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত? তো দেখো আমরা আবৃত দশমিকে প্রকাশিত মান বের করব। তাহলে 32 গুণন 37 যোগ 21/37। তো আমরা 32 আর 37 আমরা গুণ দিব। 32 আর 37 গুণ দিলে হচ্ছে 1184 যোগ 21/37। 1184 সাথে আমরা 21 যোগ দিব, যোগ 21 1205/37। আমরা ভাগ দিব কত? ভাগ 37। কত হলো? 32.567567, অর্থাৎ 32-এর পরে 567 এরকম হারে বাড়ছে। তাহলে আমরা কি লিখবো? 32.5 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক, অর্থাৎ 32.5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। এটাই হচ্ছে আবৃত দশমিকে প্রকাশিত মান। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করে আসি। দেখো
3 নম্বর প্রশ্ন বলেছে যে n সমান 2p মাইনাস 3, অর্থাৎ যেখানে p বিলংস টু n, অর্থাৎ পিটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো দেখো আমরা এটা লিখব প্রথমে যে n সমান 2p মাইনাস 3, যেখানে p বিলংস টু n। এখন যেহেতু এটা বর্গ করতে বলেছে আমরা বর্গ করব, n স্কোয়ার সমান 2p মাইনাস 3 হোল স্কোয়ার বা n স্কোয়ার সমান, এটা আমরা সূত্র লিখব a মাইনাস b হোল স্কোয়ার। কি লিখব? a স্কোয়ার মাইনাস 2a b প্লাস মানে b স্কোয়ার মানে 3 স্কোয়ার, n স্কোয়ার সমান এটা কি লিখব 4p স্কোয়ার মাইনাস 12p প্লাস 9 বা n স্কোয়ার সমান 4p স্কোয়ার মাইনাস 12p প্লাস 8 যোগ 1 বা n স্কোয়ার সমান, এটা আমরা এখান থেকে আমরা 4 কমন নিব। 4 কমন কি হচ্ছে p স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে 4 কমন কি থাকছে p স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 প্লাস 1। তোমরা এখানে লিখে নিবি, আমি লিখছি না, যে 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 4 দ্বারা বিভাজ্য। সুতরাং যেহেতু 4 দ্বারা বিভাজ্য, সুতরাং n স্কোয়ারের মান কে 4 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। সুতরাং কি লিখবো আমরা? n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে, এটাই অ্যান্সার। আমি আশা করছি আমার লেখার সাথে সাথে তোমরাও এই প্রশ্নগুলির সমাধান লিখে নিচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমরা 4 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটার সমাধান আমরা করে আসি। চলো যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্নের আমরা উত্তর আমরা দিব। তো দেখো 4 নম্বর প্রশ্নের আমরা উত্তর কিভাবে দিব। এখানে বলেছে যে এ ড্যাশ নেশান বি ড্যাশের মান কত। তাহলে দেখো এ ড্যাশ মানে কি ইউ মাইনাস এ। এখন আমরা ইউ এর মান বসিয়ে যাব। ইউ এর মান আছে 2 3 4 5 6 7 9, 2 3 4 5 6 7, এটা বসিয়ে দিলাম মাইনাস এর মান কত আছে দেখো 2 4 6, 2 4 6, আর বি কত আছে? বি আছে হচ্ছে 3 5 7, 3 5 7। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এখান থেকে 2 4 6 চলে যায়, তাহলে কি থাকে 3 5 7 9, এটা চলে গেল। এখন আমরা 3 5 7 এর মানে কি? এটা মানে উভয় সেটের মধ্যে যেটা কমন আছে বা মিলবে। তাহলে 3 5 7 এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার অ্যান্সার কত হলো? 3 5 7 হলো। আমি আবারও বলছি, 2 4 6 বাদ দিলে 2 4 6 বাদ দিলে দেখো আমি তোমাদের একটু ইন্ডিকেট করে দিচ্ছি, 2 4 আর 6 বাদ দিলে কি থাকছে যে 3 5 7 9। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের অ্যান্সার। তো সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার আমাদের দেওয়া হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যে এখন আমরা সৃজনশীল একে চলে যাই। আমি এটা মুছে দিচ্ছি। তো সৃজনশীল প্রশ্ন একে বলেছে ফাংশন এফ এক্স সমান এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এবং জি অফ এ সমান 1 প্লাস এ কিউ প্লাস এ টু দি পাওয়ার 6 বা এ কিউ হলে এ কিউ দুটি ফাংশন। এখন বলেছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তোমরা আশা করছি তোমরা প্রশ্ন দেখে নিচ্ছ। তো আমি এটা করছি। x belongs to n
এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 এবং এক্স কিউ লেস দেন ইকুয়াল 30, এটাকে আমরা সমাধান করব, তোমরা দেখবে। তো এটা সমাধান করলে আমরা এইটুক মানে এই এক্স বিলংস টু এন এর মানে কি এটা আমরা জেনে আসবো। আমরা এটা মানে আমরা বলবো এবং সম্পূর্ণ লাইনটুক আমরা মানে জানার চেষ্টা করব। তো এটা মানে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 3 থেকে বড় এবং ঘন 30 থেকে ছোট অথবা সমান সেই সকল সংখ্যা নিয়ে এই সেটটি গঠিত। তো তোমরা এই কথাটা আগে লিখে নিতে পারো, তা আমি লিখছি না, আমি সংক্ষিপ্ত করছি। তাহলে লিখব x সমান 1 হলে 1 স্কোয়ার সমান 1 গ্রেটার দেন 3 এবং 1 কিউ সমান 1 লেস দেন ইকুয়াল 30, কিন্তু এটা গ্রহণযোগ্য না, কারণ 1 কখন 3 থেকে বড় হতে পারে না। x সমান 2 হলে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 গ্রেটার দেন 3 এবং 2 কিউ সমান 8 লেস দেন ইকুয়াল 30, এটা সম্ভব। x সমান 3 স্কোয়ার সমান 9 গ্রেটার দেন 3 এবং 3 কিউ সমান 27 লেস দেন ইকুয়াল 30, x সমান 4 হলে 4 স্কোয়ার সমান 16 গ্রেটার দেন 3 এবং 4 কিউ সমান 64 লেস দেন ইকুয়াল 30। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে 2 আর 3 এর জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো x সমান 2 এবং 3 এর জন্য এই শর্ত প্রযোজ্য। তো আমরা নির্ণয় মান কি লিখব? সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট কত হবে? 2 আর 3, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি x সমান 1 হলে 1 স্কয়ার সমান 1, যেটা 1 কখনো 3 থেকে বড় হতে পারে না, এর জন্য আমরা এরকম চিহ্ন দিলাম এবং 1 কিউ সমান 1 লেস দেন ইকুয়াল 30। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর আমার বোঝানোর কোনো প্রয়োজন নাই, তোমরা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মুছে দিচ্ছি। আমরা খ নম্বর প্রশ্নের সমাধান এখন করব, চলো যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যেটা বলেছে f - 2 সমান 0 হলে দেখাও যে রুট ওভার কি একটি অমূলদ সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের কি এখানে আমরা এটা লিখব f অফ x সমান x কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, বা আমরা f অফ x এর জায়গায় -2 লিখব -2 কিউ প্লাস কে ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 12। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, f অফ -2 এটা কত? -8, এটা কত হবে? প্লাস 4k প্লাস 8 মাইনাস 12, বা f অফ -2 কত হলো? দেখো 4k মাইনাস 12, এটা কেটে যাচ্ছে। প্রশ্ন মতে 4k মাইনাস 12 সমান এর মান বলেছে 0, বা 0 লিখতে পারি, বা k সমান কত লিখতে পারি? আমরা 3 লিখলাম, একবারে আমরা লিখলাম k সমান 3, বা রুট k সমান √3, অর্থাৎ রুট k এর মান আমরা কত পেলাম? √3। এখন আমাদের দেখাতে হবে রুট k এর মান একটি অমূলদ সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এটা মুছে দিচ্ছি। অমূলদ সংখ্যা এটা প্রমাণ করব। তো অমূলদ সংখ্যার সংজ্ঞা আমি এভাবে দিব, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আমি আবারও বলছি, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। এই কথাটা তোমরা লিখে নিবে, আমি লিখছি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা প্রমাণ করব যে √3 অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রথমে ধরি √3 একটি
মূলদ সংখ্যা। যেহেতু মূলদ সংখ্যার সংজ্ঞা আমরা জানি, যে সংখ্যাকে পি বাই কিউ আকার প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তো আমরা ধরে নিয়েছি যে √3 একটি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা যদি হয় তাহলে আমরা লিখব, সুতরাং √3 সমান পি বাই কিউ। তোমরা লিখে নিবে যেখানে পি ও কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা বা সহমৌলিক সংখ্যা তোমরা লিখতে পারো, কারণ পি ও কিউ এর মাঝে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নেই। এখন দেখো, খেয়াল করে দেখো, যদি আমরা √3 মূলদ সংখ্যা প্রমাণ না করতে পারি তাহলেই হবে কি √3 একটি অমূলদ সংখ্যা। আমি আবার বলছি, √3 যদি আমরা মূলদ সংখ্যা এটা প্রমাণ করতে না পারি তাহলেই √3 একটি অমূলদ সংখ্যা হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা যেহেতু √3 একটি মূলদ সংখ্যা, তাহলে আমরা √3 সমান পি বাই কিউ। এখন আমরা কি লিখবো, বা √3 স্কোয়ার সমান পি বাই কিউ স্কোয়ার, বা 3 সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা 3 ইন্টু কিউ সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণ কিউ, বা 3 কিউ সমান পি স্কোয়ার বাই কিউ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রমাণটা অনেক রকমভাবে প্রমাণ করা যায়, আমি এভাবে করছি। তো দেখো, এখানে পি স্কোয়ার ও কিউ এর মাঝে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নাই, এবং খেয়াল করে দেখো √3 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না। দেখো কি, আমি প্রথমে বলছি এভাবে যে যেহেতু তোমার লিখবো 3 কিউ স্পষ্ট, তো এখানে লিখবে, এখানে লেখো, এখানে 3 কিউ স্পষ্টত দেখো, যেহেতু 3 কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার কিউ এর মাঝে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নাই, সুতরাং তোমরা লিখে নিবে, আমি জাস্ট এটা লিখছি যে এখানে 3 কিউ স্পষ্ট পূর্ণ সংখ্যা, স্পষ্টত পূর্ণ সংখ্যা, তারপরে লিখে নিবে এবং পি স্কোয়ার কিউ এর মাঝে এক ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক নাই। যেহেতু আর কোনো সাধারণ উৎপাদক নাই, সুতরাং কি লিখতে পারি আমরা, 3 কিউ নট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। এই কথাটা তোমরা লিখে নিবে। আর লিখবে √3 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না, এরকম লিখবা, √3 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না, সুতরাং √3 নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ। যেহেতু √3 নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ, সুতরাং লিখবো √3 একটি অমূলদ সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো, আমি এখানে লিখেছি এখানে 3 কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, সুতরাং 3 কিউ নট ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, এবং √3 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না, সুতরাং √3 নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ। অতএব আমরা কি লিখবো, √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। আমরা কি লিখবো, অতএব √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর হয়ে গেল। আমি আবারও বলছি, এই প্রশ্নের অ্যান্সার অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে। তো এক রকম ভাবে তোমরা প্রমাণ করতে পারো এভাবে, আমি তোমার যা টেকনিক দেখিয়ে দিচ্ছি যে 3 লিখবো আমরা, 3 তার আগে পূর্ণবর্গ সংখ্যা 1, তার পরের পূর্ণবর্গ সংখ্যা, এভাবে আমরা দিব, অর্থাৎ 3 এর মান 1 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট। তারপরে আমরা কি করব, এভাবে করতে পারি, 1 বর্গমূল √3 বর্গমূল 4 বর্গমূল, বা 1 লেস দেন √3 লেস দেন 2। তোমরা এভাবেও লিখে প্রমাণ করতে পারো। তো আমি তোমাদের জাস্ট সংক্ষেপে শিখিয়ে দিলাম কিভাবে √3 একটি অমূলদ সংখ্যা হয় তার প্রমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। দেখো গ নম্বর কি বলেছে, জি অফ এ সমান 1 প্লাস এ কিউ প্লাস a6 বাই এ কিউ। তো এখানে আমরা জি অফ এর মান বসিয়ে দেব a স্কোয়ার। তো কত হয়,
ওয়ান প্লাস এ স্কোয়ার তার উপরে কিউ প্লাস এ স্কোয়ার তার উপরে 6, এখানে এ স্কোয়ার তার উপরে কিউ, বা জি অফ এ স্কোয়ার সমান 1 প্লাস এ 6 প্লাস এ 6 দুগুণে 12 বাই এ 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, জি অফ এ স্কোয়ারের মান কত পেলাম? 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 বাই এ টু দি পাওয়ার 6, এই মানটা আমরা পেলাম। আমরা এখানে জাস্ট এই মানটা লিখে রাখছি। আমরা জাস্ট এই মানটা লিখে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ওই আগের যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আমরা এখানে লিখব। এ সমান 1 প্লাস এ কিউ প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউ, বা জি অফ আমরা এ টু দি পাওয়ার -2 বসিয়ে দিব। 1 প্লাস এ টু দি পাওয়ার -2 কিউ প্লাস এ টু দি পাওয়ার -2 6 বাই এ টু দি পাওয়ার -2 তার উপরে কিউ। তা কত হয়? এটা 1 প্লাস এ টু দি পাওয়ার -6 প্লাস এ টু দি পাওয়ার -12 বাই এ টু দি পাওয়ার -6, বা 1 যোগ এটা কি লিখবো? যেহেতু সূচকের নিয়ম অনুযায়ী আমরা সাধারণ গণিতে 4.1-এর যে নিয়ম ছিল সেই রুলস অনুযায়ী লিখবো 1 বাই এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 12 বাই 1 বাই এ টু দি পাওয়ার 6। এখন আমরা এখানে চলে আসলাম। এখন কি লিখবো? এখানে আমরা লসাগু করবো। লসাগু কত? এ টু দি পাওয়ার 12। তাহলে কত হয়ে যায়? এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 1 বাই এ টু দি পাওয়ার 6। এখন আমরা কি লিখবো? এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 12 গুণ দিলে এ টু দি পাওয়ার 6 উপরে যে 1 আসে নিচে, তাহলে কত হয়ে গেল? এটাকে জাস্ট সাজিয়ে লিখছি আমরা এভাবে যে 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 বাই, দেখো এটা ভাগ করলে বা কাটলে কি হয়? এ টু দি পাওয়ার 6 হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো খেয়াল করে দেখো, এখানে যে মানটা হলো, এই যে আমরা এই যে মানটা হলো আর এইখানে যে মানটা হলো একই মান হয়েছে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, জি অফ এ স্কোয়ার মান যেটা পেয়েছি, জি অফ এ টু দি পাওয়ার -2 এর মান আমরা একই মান আমরা পেয়েছি। যেহেতু আমরা একই মান পেয়েছি, তাহলে আমরা কি লিখবো? সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে কি লিখবো? জি অফ এ স্কোয়ার সমান সমান জি অফ এ টু দি পাওয়ার -2। এটাই আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে কিভাবে আমি এই প্রশ্নের সমাধানটা অতি সহজ বা টেকনিক অবলম্বন করে করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব অধ্যায় 16 পরিমাপ সম্পর্কিত যে সমস্যা আছে, অর্থাৎ প্রথম চিত্র কি বলেছে? অনিয়মিত আকৃতির বহুভুজ। এখান থেকে আমরা প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব, তোমরা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি এই চিত্রটা এখানে জাস্ট আঁকিয়ে নিচ্ছি। ক নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এটা লাগবে। আমি জাস্ট চিত্রটা এঁকে নিচ্ছি। এখানে বলেছে এফ, এখানে বলেছে ই, এখানে বলেছে এফ, এটা এ, এটা বি, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা সি, এটা 7 সেন্টিমিটার, এটা নাম দিয়েছে ডি, এবং ডি এর মান আছে 5 সেন্টিমিটার।
এটা আছে অর্থাৎ এ এফ এর মান আমরা এটা নাম দিয়েছি এখানে জি, জি এর মান দিয়েছে 12 সেন্টিমিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জাস্ট চিত্র দেখে আমরা এটা আমরা আঁকাইলাম। এটা আমাদের বিসি এর মান নির্ণয় করার জন্য বলেছে, বিসি এর মান কত, এবং এটা এখানে বলেছে চিত্রে ডি সমান জি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই অঙ্কটা অতি শর্টকাট নিয়মে করব, তোমরা লিখে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা অঙ্কনের জন্য দেখো, যেহেতু এখানে জি এবং ই এখান থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে দুটি রেখা এখানে আমরা অর্থাৎ দুটি স্পর্শক আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখানে সমকোণ করে দুটি স্পর্শক এখানে অঙ্কন করা হয়েছে, তাহলে দুটি আমরা যে সমকোণ করে যে দুটি স্পর্শক আঁকানো হচ্ছে, ওই স্পর্শক দুটি বা ওই রেখা দুটি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা সমান ও সমান্তরাল হলে, যেহেতু এখানে বলেছে ডি আর জি সমান, তা ডির মান যেহেতু 5, তাহলে আমরা জির মানও 5 সেন্টিমিটার হবে। এই কথা তোমরা লিখে নিবে যে যেহেতু ডি সমান 5 সেন্টিমিটার, সুতরাং জি এর মানও 5 সেন্টিমিটার হবে। এখন যেহেতু এখানে আমরা জি 5, তাহলে এখান থেকে একটা আমাদের এস জির উপর একটা আমরা ই অঙ্কন করি, লম্ব অঙ্কন করি। এটা নাম দিলাম আমরা এস, অর্থাৎ এস ডি ইজি একটি আমরা বর্গক্ষেত্র পেলাম। এবং যেহেতু সম্পূর্ণ বাহু সমান, আমরা এটাকেও 5 সেন্টিমিটার ধরছি। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে তোমরা, যেহেতু এখানে তোমরা সব আমি যেরকম বলছি তোমরা এভাবে লিখে নিবে, আমি লিখছি না। যেহেতু এজি এর মান 12 সেন্টিমিটার, সুতরাং ডি আমরা এখান থেকে নাম দিব একটা, এটা নাম দেবো আমরা সিএল। এবং অর্থাৎ যেহেতু এজি এর মান 12 সেন্টিমিটার, তাহলে ইএল বা এলই মানও 12 সেন্টিমিটার হবে। কিন্তু ডি যেহেতু 5 সেন্টিমিটার আছে, তাহলে এখানে 12 সেন্টিমিটার হতে আর 7 সেন্টিমিটার লাগে। অর্থাৎ আমরা কি লিখব, যেহেতু এখানে এজি সমান কত 12 সেন্টিমিটার, সুতরাং আমরা কি পাবো, ডিএল সমান কি পাবো, আমরা 12 থেকে 5 মাইনাস করলে 7 পাবো, অর্থাৎ 7 সেন্টিমিটার হলো। যেহেতু ডিএল সমান 7 সেন্টিমিটার, সুতরাং এখান থেকে অর্থাৎ সি বিন্দু হতে একটা আমরা একটা রেখাঙ্কন করলে এটা নাম দেবো সিটি, সিটির মানও 7 সেন্টিমিটার লিখে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এভাবে অঙ্কটা করলাম। এখন জাস্ট আমাদের সব কাজ শেষ হয়ে গেল। এখন আমরা জাস্ট লিখবো, এভাবে লিখবো যে এই টিবিসি ত্রিভুজে আমরা লিখবো ত্রিভুজ টিবিসি এ বিসি স্কয়ার সমান কি লিখবো আমরা। সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা কথা তোমাদের বলবো আমি, যেহেতু এ বি এর মান 15 সেন্টিমিটার এবং যেহেতু এস সি বা সিএস আর এ টি সমান ও সমান্তরাল, সুতরাং যেহেতু সিএস এর মান 12 সেন্টিমিটার, সুতরাং এটির মানও 12 সেন্টিমিটার হবে। কিন্তু এখানে বলে দিয়েছে যে এ বি এর মান কত, 15 সেন্টিমিটার। তাহলে এটির মান যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে বিটির মান কত হবে, আমাদের 15 থেকে এই 12 আমাদের মাইনাস করলে আমরা টিবি এর মান পাবো। অর্থাৎ 15 থেকে 12 মাইনাস করলে কত হবে, এখানে 3 সিএম সেন্টিমিটার হয়ে গেল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা কি করব, টিবিসি এ বিসি স্কয়ার সমান সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব, অর্থাৎ সিটি স্কয়ার প্লাস বিটি স্কয়ার। সিটির মান কত আছে খেয়াল করে তোমরা দেখবে, 7 স্কয়ার প্লাস বিটির মান কত আছে, বিটির মান আছে 3 স্কয়ার। তাহলে 49 যোগ 9 সমান কত হয়, 58। সুতরাং আমরা কি পাবো, তাহলে আমরা 58 কে যদি বর্গমূল করি তাহলে কত হয়, 7.616 এত সিএম। তাহলে কত পেলাম, 7.616 এত সেন্টিমিটার। অর্থাৎ আমরা বিসি এর মান কত পেলাম, 7.616 সেন্টিমিটার আমরা পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ক নম্বর প্রশ্নের যে উত্তরটা তোমরা পেয়ে গিয়েছো। আর আমি আগে যেভাবে বর্ণনা দিয়েছি তোমরা সেই বর্ণনাগুলো লিখে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ক নম্বরটা মুছে দিচ্ছি। আমরা এখন খ নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে যাব।
খ নম্বর প্রশ্ন উত্তর বলেছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। দেখো দেখো ইএফজি আমরা লিখবো মানে ইএফজি অর্ধবৃত্তের আমরা লিখবো ইএফজি অর্ধবৃত্তের ব্যাস জিই সমান ডিএস সমান 5 সেন্টিমিটার। যেহেতু ব্যাস 5 সেন্টিমিটার সুতরাং অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ রেডিয়াস অর্থাৎ আর সমান 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত হবে, সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি হবে, খেয়াল করে দেখো যেহেতু সম্পূর্ণ বৃত্তের পরিধি সমান 2 পাই আর, সুতরাং অর্ধবৃত্তের পরিধি কত হবে, পাই আর হবে। কত হবে, পাই আর, পায়ের মান কত 3.1416 ইন্টু আর কত 2.5। তো গুণ করলে কত হবে সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি গুণ করে দিচ্ছি 3.1416 গুণ হচ্ছে 2.5 কত হলো 7.854 এত সেন্টিমিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত হলো 7.854 সেন্টিমিটার। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে কিভাবে আমি অর্ধবৃত্তের পরিধি বের করলাম, তোমরা এটা দেখলে। দেখো এবিসিডি ইএফজি এর পরিসীমা বের করব আমরা। এবিসিডি ইএফজি এর পরিসীমা বের করব। এর পরিসীমা কত, দেখো এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএস প্লাস ইএফজি অর্থাৎ বৃত্তের অর্ধবৃত্তের পরিধি প্লাস এজি। তাহলে আমরা কি লিখব, সুতরাং এবি কত আছে, দেখো এবি আছে 15, বিসি কত আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো বিসি মান কত আছে, বিসি মান আছে 7.616, সিডি কত আছে 7, ডিএস কত আছে 5। ইএফজি অর্ধবৃত্তের পরিধি আমরা কিভাবে লিখতে পারি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি আমরা কত পেয়েছি 7.854 আর এজি কত পেয়েছি 12। আমরা এটা যোগ করলে আমাদের হয়ে গেল 54.47 সেন্টিমিটার। এখন আমরা বলেছি এবিসিডি এফজি এর ক্ষেত্রফল কত, এটা আরো সহজ। দেখো এখন কি বলেছে যে এবিসিডি এফজি এর ক্ষেত্রফল কত, তাহলে আমরা লিখব এবিসিডি ইএফজি এর ক্ষেত্রফল। তো এবিসিডি এফজি এর ক্ষেত্রফল কত হবে সুপ্রিয় শিক্ষার্থী, সুতরাং লিখব ত্রিভুজ টিবিসি এর ক্ষেত্রফল, তারপর লিখব আয়তক্ষেত্র এখানে হয়েছে এটিসিএস আয়তক্ষেত্র, আমরা লিখতে পারি আয়তক্ষেত্র, এখানে লিখে নিও যে আয়তক্ষেত্র, এটা আমি সংক্ষেপে লিখছি এটিসিএস এর ক্ষেত্রফল, এবং বড় ক্ষেত্র এসডি ইজি লিখে নিব, বড় ক্ষেত্র এসডি ইজি এর ক্ষেত্রফল যোগ ইএফজি এর ক্ষেত্রফল, জি এর ক্ষেত্রফল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা টিবিসি ত্রিভুজ মানে কি হাফ ভূমিগুণ উচ্চতা, তো হাফ ভূমি কত, এখানে ভূমি আছে এখানে নিঃসন্দেহে 3, উচ্চতা কত 7 যোগ আয়তক্ষেত্র এটিসিএস অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 12 অর্থাৎ 7 আর 5 12, আমি আগে কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছি 12, এবং প্রস্থ কত আছে 7 যোগ এসডিজি অর্থাৎ এসডিজি যেহেতু বড় ক্ষেত্র, আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বাহু স্কোয়ার, আর যেহেতু বাহু আছে কত 5, 5 স্কোয়ার দিলে কত 5 স্কোয়ার মানে 25 হবে, আমরা 5 স্কোয়ার দিলাম,
এখন কি লিখবো আমরা, EFG এর ক্ষেত্রফল, অর্থাৎ EFG ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে, যেহেতু আমরা জানি যে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার বাই 2, এটা কিন্তু আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এটা আমরা জানি। তাহলে দেখো আমরা কি লিখবো, 21/2 যোগ খেয়াল করে দেখবে 7 × 84 যোগ 25 যোগ আমরা পায়ের মান কত জানি 3.1416 গুণ আর এর মান আমরা পেয়েছি 2r/2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এইখানে লিখছি, আমরা এখানে লিখছি 21/2 মানে কত, 10.5 যোগ 84 আর 5 কত, 84 আর 25 কত, 9 8 আর 2 10, 109 যোগ এটা আমরা গুণ করব 3.1416 গুণ হচ্ছে 2.5 গুণ 2.5 কত হয়ে গেল, ভাগ হচ্ছে 2 কত হয়ে যায় 9.8175। তো এর সাথে আমরা কত যোগ দিব, যোগ হচ্ছে 109 যোগ হচ্ছে 10.5 কত হয়ে গেল 129.3175 মানে বর্গ সেন্টিমিটার। তা আমরা এভাবে লিখতে পারি সিএম স্কয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে কিভাবে অনিয়মিত আকৃতির বহুভুজের যে প্রশ্নগুলি করা ছিল সবগুলির প্রশ্নের অ্যান্সার দিলাম ইনশাল্লাহ। তো তোমরা খেয়াল করে দেখো, অনিয়মিত বহুভুজ মানে কি, এর মধ্যে অনেকগুলো ভুজের সমষ্টি, অর্থাৎ এখানে কিন্তু আছে ত্রিভুজ আছে, এখানে কিন্তু একটা তোমরা ট্রাপিজিয়ামের মতো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা বৃত্ত দেখতে পাচ্ছ এবং বৃত্তের মাঝখানে একটা বর্গক্ষেত্র আছে, অর্থাৎ অনেকগুলো ভুজের সমষ্টি, এর জন্য এটা নাম দিয়েছে অনিয়মিত আকৃতির বহুভুজ। দেখো সুষম বহুভুজ এখানে বলেছে ক নম্বর, আমরা চিত্র আঁকছি না, তোমরা এঁকে নিবে বা তোমরা প্রশ্ন দেখে বুঝে নিবে, আমি জাস্ট সমাধান করে দিচ্ছি। যে ওপি কিউ এর ক্ষেত্রফল কত, আমরা লিখব যে ওপি কিউ এর ক্ষেত্রফল, যেহেতু এখানে বলা আছে যে এখানে ত্রিভুজ আছে 8টা এবং উক্ত বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আমরা একটা কোণ, আমরা কোণের মান কিভাবে বের করতে পারি, আমরা এভাবে করব। আগে সূত্র লিখে নিচ্ছি আমরা, হাফ AB sin থিটা, আমরা থিটা এখানে কত দেখো, যেহেতু কেন্দ্র উৎপন্ন কোণ 360 ডিগ্রি, আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে কত হলো 45 ডিগ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কি করব, হাফ এর মান কত আছে, যেহেতু দুটি বাহু আমরা এখানে, অর্থাৎ সমদ্বিবাহু এখানে উৎপন্ন হয়েছে, আমরা অর্থাৎ সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, আমরা একটা 4 ধরব আর একটা এখানে 4 আছে, ইন্টু সাইন 45 ডিগ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এখানে দুটি বাহু সমান, এর জন্য দুটি বাহুকে আমরা, যেমন তুমি লিখতে পারো ওখানে ও কিউ সমান ওপি সমান ও কিউ সমান, তুমি ইচ্ছা করলে 4 ধরতে পারো। আমি সংক্ষেপে লিখেছি যে প্রত্যেকবার যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ সমান বি সমান 4 লিখতে পারি আমরা, এর জন্য আমরা এর মানে 4 লিখলাম, বির মানে 4 লিখলাম, ইন্টু সাইন থিটার মান, যেহেতু আমরা বলেছি এখানে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, তাহলে থিটার মান হবে 360 দিয়ে, যেহেতু ত্রিভুজ হয়েছে 8টি, এর জন্য আমরা 8 দিয়ে ভাগ দিলাম, কত হলো 45 ডিগ্রি। তো আমরা এবার কি করব, 16 ইন্টু সাইন 45 এর মান আমরা বের করব 012, অর্থাৎ 0 ডিগ্রি 5 ডিগ্রি, অর্থাৎ একে 4 দিয়ে ভাগ দিব 1/√, অর্থাৎ আমরা এই মানটা কত হলো 1/√2, অর্থাৎ সাইন 45 এর মান পেলাম কত 1/√2। তাহলে আমরা কি করব, এটা কাটলে 8 হবে, অর্থাৎ 8/√2, যেহেতু এত শর্ট করলে আমাদের মার্কস পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে, একটু আমরা ভাঙিয়ে নিই। তো এটা কি লেখা যাবে, √2 ইন্টু √2 ইন্টু 4, নিচে কত আছে √2, অর্থাৎ 8 কি লেখা যায় 4 গুণন 2, আর 2 সমান লেখা যায় √2 ইন্টু √2 আর ইন্টু 4 তো আছেই। এখন কি করা যায়, √2 কেটে যাচ্ছে, তাহলে কত হলো 4√2 বর্গ একক, অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা
তোমরা দেখলে কিভাবে আমি সুষম বহুভুজটির ক্ষেত্রফল বের করতে হয় তার টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিলাম। তো এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে আমি চলে যাব। খ নম্বর বলেছে যে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। তো দেখো আমরা খ নম্বরটা করব সুষম বহুভুজের ক্ষেত্রে, যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি 4√2। দেখো 4√2 আমি লিখব যেহেতু OPQ এর ক্ষেত্রফল হয়েছে একক, সুতরাং সুষম বহুভুজটির ক্ষেত্রফল হবে 8 গুণন 4√2। সুতরাং চারটা কথা হবে 32√2 বর্গ একক। ইচ্ছা করে তোমরা গুণ করে ভগ্নাংশ আকার আনলেও কোনো সমস্যা হবে না। গ নম্বরটা আমি করব না, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখো। দেখো এখানে বলেছে যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটি ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। তা তুমি লিখবে যে আমি মনে করি অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা অধিকতর সহজতর। কেননা সুষম বহুভুজটির একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে টোটাল ওই যে সুষম বহুভুজটির সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল অর্থাৎ সুষম বহুভুজটির ক্ষেত্রফল আমরা অতি সহজে নির্ণয় করতে পারবো। এবং সুষম বহুভুজের কিন্তু আমরা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল অতি সহজে নির্ণয় করতে পারবো। এবং এও জানি সুষম বহুভুজটির ক্ষেত্রফল আমরা NA²/4 cot 180°/n এই সূত্র ফর্মুলায় এনেও কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যা অনিয়মিত আকৃতির ক্ষেত্রে সম্ভব নয়। অনিয়মিত আকৃতির ক্ষেত্রে প্রত্যেকটা অংশে আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল নির্ণয় করা খুব জটিল হয়ে দাঁড়ায়। অর্থাৎ অনিয়মিত আকৃতির ক্ষেত্রে কোনো সূত্র প্রযোজ্য হবে না, কিন্তু সুষম বহুভুজের ক্ষেত্রে অতি সহজেই সূত্র প্রয়োগ করা যায় এবং অতি তাড়াতাড়ি ক্ষেত্রফল বের করা সম্ভব হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এর জন্যই হবে কি তুমি মনে করবে বা তুমি লিখবে যে এজন্য আমি মনে করি সুষম বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় অধিকতর সহজতর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার যে ক্লাস আমি তোমাদের নিলাম, এটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। এবং আগামী ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।